ভেঙে শাহবাগ মোড় দখলে নিল কোটা আন্দোলনকারীরা। কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, আহত 20। সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন করতে পারে। কোটা পূরণ না হলে নেওয়া হবে মেধা থেকে হাইকোর্টের রায়ের মূল অংশ প্রকাশ। বিচারাধীন থাকায় কোটা নিয়ে নির্বাহী বিভাগের কিছুই করার নেই বলছে সরকার। জনভোগান্তির কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান। শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলার অভিযোগ ওবায়দুল কাদেরের। ভবিষ্যৎ প্রজন্মকে মেধাশূন্য করতে চায় সরকার, মন্তব্য আমির খসরুর। এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় 5 কর্মকর্তা কর্মচারীর সংশ্লিষ্টতা তদন্ত দুদকে পিএসসির চিঠি। 6 জনকে রিমান্ডে নিতে আদালতে পুলিশের আবেদন। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন KSTM টিভির সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। এবার জানাবো বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনে আজও উত্তাল রাজধানীর শাহবাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। পুলিশ তাদের বাধা দিলে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় দখলে নেয় আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন চলাচল। বাংলা ব্লকেট কর্মসূচিতে যোগ দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। সহকর্মীদের সহায়তায় জুবায়ের রাজিনের প্রতিবেদন। বিকেল 5টার পর শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এভাবেই সামনের দিকে এগিয়ে যায় আন্দোলনকারীরা। পূর্বঘোষিত কর্মসূচির কারণে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। 4টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিভিন্ন স্লোগানে শাহবাগের দিকে অগ্রসর হতে থাকেন শিক্ষার্থীরা। তবে শাহবাগ মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ। এতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কিছু সময় ধস্তাধস্তি হয়। ব্যারিকেড ভেঙে পুলিশ সদস্যদের ঠেলে শাহবাগ মোড় ও মেট্রো রেল স্টেশনের নিচে অবস্থান নেন শিক্ষার্থীরা। পিছু হটতে বাধ্য হন পুলিশ সদস্যরা। এ সময় কিছু শিক্ষার্থীকে পুলিশের সাজোয়া যানের ওপর উঠে উল্লাস করতে দেখা যায়। বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। অন্যদিকে মিছিলের একটি অংশ শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এদিকে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় নীলক্ষেতে আটকে দেয় পুলিশ। পরে মিছিলটি আবারও ঢাকা কলেজের গেটে ফিরে আসে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিল মৎস্য ভবন পেরিয়ে শাহবাগের দিকে আসে। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। দর্শক, এখনো শাহবাগ মোড়ে অবস্থান করছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। বিস্তারিত জানাতে নিয়াজ মোর্শেদ যুক্ত হচ্ছেন। নিয়াজ, নিশ্চয়ই যুক্ত হয়েছেন আমার সাথে। নিয়াজ, এই মুহূর্তে আসলে শাহবাগ এলাকার চিত্র কেমন দেখছেন? আমাদের দর্শককে দেখবেন আপনার মাধ্যমে। এখনো কিন্তু শাহবাগ উত্তাল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেলা 3টা নাগাদ কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী কোটা আন্দোলনকারীরা কিন্তু বাংলা ব্লকের যে কর্মসূচি দিয়েছিল সেটি কিন্তু শুরু হয়েছে। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে আর কি আপনার এই যে পুলিশের যে ব্যারিকেড সেটি ভেঙে কিন্তু তারা কিন্তু এখন বর্তমানে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। এখনো পর্যন্ত তারা আসলে শাহবাগ মোড়েই রয়েছেন এবং স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছেন এই শাহবাগ মোড়টি। এবং এখনো কিন্তু তারা আপনার জমায়েত রয়েছেন, যদিও কিছুক্ষণ আগে নামাজের বিরতির কারণে তারা একটু স্লোগানটি থামিয়ে রেখেছেন। এবং এরপরেই আসলে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন ঠিক 7:30 নাগাদ। আমরা এমনকি তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং তারা যে দাবি করেছে যে আদালতের রায়, আদালতের বিষয়টি আসলে তারা আসলে আমলে নিতে চাচ্ছেন না। তারা আসলে তাদের যে নির্বাহী বিভাগটা সেটিকে আসলে তাদেরকে আসলে দাবি যে যেন নির্বাহী বিভাগ আসলে ব্যবস্থা নেয়, তাদের এই কোটা সংস্কার করে যে তাদের যে দাবি সেই দাবিটা আসলে মেনে নেয়। এখনো কিন্তু আবার সেই নামাজের পরে কিন্তু আবার আপনার সেই আন্দোলন কিন্তু আবার শুরু হয়েছে এবং কবিতা আবৃত্তি এবং আপনার বিভিন্ন স্লোগানে কিন্তু আসলে আপনার তারা মুখরিত করে রেখেছে এই শাহবাগ চত্বরটি। এবং আপনাকে একটু বলে রাখি যে আপনার কাটাবন থেকে ঠিক শাহবাগ আসার যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু আপনার একেবারেই আপনার বন্ধ করে রেখে দিয়েছে, যদিও পুলিশে আসলে কোনো গাড়ি এখানে প্রবেশ করতে দিচ্ছে না। এবং এই পাশে যে আপনার মৎস্য ভবন থেকে যে আসলে শাহবাগ আসার যে সড়কটি এবং আপনার বাংলা মোটর থেকে যে শাহবাগ আসার যে সড়কটি, সেই প্রতিটা সড়কে কিন্তু আসলে পুলিশের কিন্তু এক ধরনের নিরাপত্তা রয়েছে। এবং এখান থেকে যত গাড়ি সব কিন্তু বিভিন্ন রুটে কিন্তু আসলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই এরিয়াতে যেন যানজটের সৃষ্টি হয় সেটি কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আপনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে আপনার শাহবাগে যে আপনার আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন, সারা দেশে যেসব জায়গায় আপনার আন্দোলনের কারণে পুলিশে বাধার কারণে আসলে আহত হয়েছেন তাদের বিষয়ে আসলে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কিছু
সরকারি আসলে মাইকে এমন ঘোষণা আসছে যে আপনার যারা আজকে আহত হয়েছেন এবং পুলিশে বাধার মুখে পড়েছেন তাদের বিষয়ে আসলে তারা নিন্দা জানাচ্ছেন এবং বলছেন যে সরকারকে যেন অতি দ্রুত আসলে ব্যবস্থা নেয় তাদের বিষয়ে এবং সিদ্ধান্ত নেয়, কারণ তারাও আসলে রাজপথে থাকতে চায় না। আজকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে ঢাকা কলেজে আপনার ঢাকা কলেজ থেকে যারা এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ থেকে বেরিয়ে তারা আপনার সায়েন্স ল্যাব বোর হয়ে যখন তারা স্বাভাবিক দিকে আসতে গিয়েছিল তখন নীলক্ষেত মোড়ে কিন্তু আসলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশি বাধার কারণে তারা আবার ঘুরে গিয়ে তারা আবার ঢাকা কলেজের গেটে কিন্তু আসলে সেখানে তারা অবস্থান করে। সেখানে তারা একই কথা বলছেন, ঢাকা কলেজের সমন্বয় বলছেন যে কোনোভাবেই তারা আসলে রাজপথ থাকতে চান না, তারা এই যে ব্যারিকেড বাংলা ব্লকেট এটি আসলে তারা আসলে আর দীর্ঘায়িত করতে চান না। তারা আসলে চান যে যেন খুব দ্রুত সমাধানে আসে এবং এই কোটা সংস্কারের যে আন্দোলন এটি যেন আসলে এটি শেষ পর্যায়ে তারা নিয়ে আসতে চান এবং তাদের দাবি হলো একটাই যে এক দফা আগে ছিল যে 4 দফা, সেই 4 দফা দাবি থেকে এখন তারা ঠিক 1 দফা দাবি আসলে আদায় করার জন্য তারা এখনো বদ্ধপরিকর রয়েছেন এবং তারা বলছেন যে সেটি তারা যদি আসলে কোনো পদক্ষেপ নেন আদালত আমরা দেখেছি ছাত্রলীগের কিন্তু একটা অবস্থান আমরা দেখেছিলাম বিকেল নাগাদ ছাত্রলীগের কিন্তু বিভিন্ন মিছিল বিভিন্ন সড়ক সবকিছু মিলিয়ে কিন্তু আসলে আপনার আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু এখন তারা এখানে আপনার অবস্থান করছেন এবং স্লোগানে কিন্তু তারা মুখরিত করে রেখেছে এই স্থানটি। এই আমার কাছে শাহবাগ মোড় থেকে সর্বশেষ। নিয়াজ মোর্শেদ, থাকুন আপনি আমাদের সাথে। এদিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল সারা দেশের সড়ক মহাসড়ক। বিকেলে কুমিল্লায় বাংলা ব্লকেটে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা, এতে অন্তত 10 শিক্ষার্থী আহত হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে উত্তাল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো। পুলিশের ব্যারিকেড ভেঙে সড়ক মহাসড়ক রূপ নেয় জনসমুদ্রে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনের সামনে থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে যাওয়ার পথে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে সাংবাদিক সহ আহত হন 10 জন। পরে পুলিশি ব্যারিকেড ভেঙে সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা, বন্ধ করে দেয় যান চলাচল। এদিন চট্টগ্রামে কোটা বিরোধী বিক্ষোভ মিছিল নিয়ে টাইগার পাস সড়ক অবরোধে গেলে তাদের পথরোধ করে পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেখানে সৃষ্টি হয় রণক্ষেত্র। পরে 2 নং গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করছে। আদালতের আদেশ মেনে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধও করেন তিনি। বলেন, স্পষ্ট তথ্য রয়েছে, আন্দোলনকে ব্যবহার করতে অনেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন। আর জনপ্রশাসন মন্ত্রী জানান, কোটা ইস্যুটি বিচারাধীন থাকায় নির্বাহী বিভাগের এখন কিছুই করার নেই। জয় যাদব জানাচ্ছেন এটি বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা ইস্যুতে সুপ্রিম কোর্টের 4 সপ্তাহের স্থিতাবস্থার পরও রাজপথ ছাড়েনি আন্দোলনকারী শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে কথা বলেন মন্ত্রীরা। দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অযথা রাস্তা আটকিয়ে মানুষের ভোগান্তি না বাড়িয়ে আন্দোলনকারীরা তাদের বক্তব্য আদালতের কাছে তুলে ধরুন। এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনবো, কিন্তু শোনারও একটা লিমিট বোধ হয় থাকে। তারা বোধ হয় এগুলি ক্রস করে যাচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করছি, তাদের জানিয়ে দিচ্ছি বিশ্ববিদ্যালয়ে তারা যেন ফেরত যান। এই ধরনের হলে ঘোলা পানি তৈরি করার লোকের অভাব হয় না। আমরা তথ্য যেগুলি পেয়েছি, অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রী বলেন, কোটা বাতিলের পর কয়েকটি বিসিএসে নারীরা কম সুযোগ পেয়েছে, কয়েকটি জেলাও বঞ্চিত হয়েছে। এই যে কোটা সিস্টেম উঠে যাবার কারণে আমাদের যে নারীদের যে আমাদের সরকারি চাকরিতে অংশগ্রহণ,
সে অংশগ্রহণ কিন্তু অনেক কমে গেছে। যেখানে আপনার 38 বিসিএসে নারীরা ছিলেন প্রায় 26% উপরে, সেখানে এই বিসিএসগুলোতে প্রত্যেকটাতেই আপনার কমে গড়ে প্রায় 19% এসছে। এই যে 40 বিসিএসে 59টি জেলা থেকে পুলিশে একটি নারীও আপনার চাকরি সুযোগ পায়নি। তাহলে এইরকম একটা যদি সৃষ্টি হয় তাহলে একটা অসমতা তৈরি হয়, অনেকগুলি যুক্তির ব্যাপার আছে। তিনি বলেন, কোটার ইস্যুটি এখনো আদালতের বিচারাধীন, ফলে রাজপথে এটি সমাধান হওয়ার নয়। তো বিষয়টি রয়েছে আদালতে, অর্থাৎ আমাদের যে বিচার বিভাগে। তো বিচার বিভাগে যে কোনো বিষয়ে সেখানে যখন থাকে তখন কিন্তু সেই বিষয়টি বিচার বিভাগে নিষ্পত্তি করতে হয়। বিচার বিভাগের বিষয়টি কিন্তু আপনার নির্বাহী বিভাগে বা অন্য জায়গাতে নয়। কোর্টে গেলেন না, যে প্রবলেমটা কোর্টে, সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি, আমরা ভোগান্তি সৃষ্টি করি, জনদুর্ভোগ সৃষ্টি করি, এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ। কোন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রী। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের সংক্ষিপ্ত রায় প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার উচ্চ আদালতের এর রায় প্রকাশ পায়। এতে বলা হয়, কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণের স্বাধীনতা থাকবে। সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন করতে পারবে বলেও জানিয়েছেন আদালত। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ 56% কোটা বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। আজ সেই রায়ের সংক্ষিপ্ত অংশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে। কোটা পূরণ না হলে শূন্য পদে সাধারণ মেধা তালিকা থেকে নিয়োগ দেওয়া যাবে। এই রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফুঁসে উঠেছে। এরই মধ্যে সর্বোচ্চ আদালত থেকে এই রায়ে স্থিতি অবস্থা জারি করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ, যার ফলে 2018 সালের পরিপত্র বহাল রইল। এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত 5 বছর থেকে। সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাওয়া পর্যন্ত এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এখন এই কোটাটা সিস্টেমটা যদি স্থগিত না করা হয়, তখন এই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে না এবং চাকরি দেওয়া সম্ভব হবে না। কারণ এইখানে কোনো মুক্তিযোদ্ধা হিসেবে কেউ এখানে দরখাস্ত করেনি, ওদের কোটা দেওয়ার কথাও ছিল না। প্রধান বিচারপতি বৃহস্পতিবার আপিল বিভাগের এক শুনানিতে আন্দোলনকারীদের মূল মামলার সঙ্গে পক্ষভুক্ত হওয়ার পরামর্শ দেন। আপনারা আন্দোলনকারীদের তাদেরকে বলেন তারা আদালতে আসুক, আদালতের দরজা তো সবার জন্য খোলা। কাজে আদালতে এসে উনি ওনার আইনজীবীর মাধ্যমে যে কোনো কথা বলতে পারে, গ্রিভান্স চাইতে পারে। ওনার যদি কোনো অপূর্ণতা থাকে, ওনার যদি কষ্ট থাকে, আইনগতভাবে উনি ভিক্টিমাইজ করতে। বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ গত 5 জুন দেয়া রায়ের মূল অংশ প্রকাশ করেন বৃহস্পতিবার বিকেলে। কোটা পুনর্বহালে হাইকোর্টের দেয়া রায় পাওয়ার 3 মাসের মধ্যে সরকারি চাকুরিতে 9ম গ্রেড প্রথম শ্রেণী ও 10ম থেকে ত্রয়োদশ গ্রেড দ্বিতীয় শ্রেণী সরকারি চাকুরির কোটা পুনর্বহালের নির্দেশনা দেয় হাইকোর্ট। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, হাইকোর্টে বিচারাধীন বিষয়ে আন্দোলন করা বেআইনি। শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে বিএনপি নতুন করে আন্দোলনের পায়তারা করছে বলে অভিযোগও করেন তিনি। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান শাকিব। কোটা ইস্যুতে সরকারি পরিপত্র বাতিলের সিদ্ধান্তে স্থিতাবস্থা জারির পরও আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, হাইকোর্টের স্থিতাবস্থার পরও রাজপথে থেকে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। দেশের সর্বোচ্চ আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা আছে, কোনো প্রকার সম্মান প্রদর্শন না করে আন্দোলনকারীরা পুনরায় তথাকথিত বাংলা ব্লকে নামে কর্মসূচি দিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে।
কোনো রাজনৈতিক তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য কোমলমতি ছাত্রছাত্রীদের প্ররোচনা দিচ্ছে। কোটা আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন সেতুমন্ত্রী। বিএনপি সহ কিছু দল প্রকাশ্যেই কোটা আন্দোলনের তাদের সমর্থন জানিয়ে আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে তারা নতুন করে আন্দোলন করার পায়তারা করছে। সংবিধান অনুযায়ী কোটার প্রয়োজন আছে বলেও মন্তব্য করেন তিনি। সংবিধানে 29 অনুচ্ছেদে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করে সে উদ্দেশ্যে তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়নের ব্যবস্থা রাখা হয়েছে। চলমান আন্দোলনকে কেউ রাজনীতির ফাঁদে ফেলতে চাইলে আওয়ামী লীগ তা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বলেও জানান ওবায়দুল কাদের। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। কোটার বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন, তাই আদালতের প্রতি সম্মান দেখিয়ে আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কোটা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্রলীগ শিক্ষার্থীদের দাবিতে সংবেদনশীলভাবে গ্রহণ করেছে। কোটা নিয়ে যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানও চায় ছাত্রলীগ। অভিযোগ করেন, আন্দোলনকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। আদালতের মাধ্যমে সমাধান হচ্ছিল এবং বর্তমান সময়েও যেখানে নির্বাহী বিভাগের পরিপত্র জারি রয়েছে, যেখানে এর আগে 2018 সালের বাস্তবতায় যেটি জারি করা হয়েছিল সেটি যখন পুনর্বহাল হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আন্দোলনকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া, আন্দোলনকে আরো বেশি টেনে হিসেবে লম্বা করার প্রচেষ্টা এবং বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে এক ধরনের মব জাস্টিসের মতো নির্বাহী বিভাগের প্রতি আদেশ জানানো, এটি আমরা মনে করি যে এটি সুচিন্তিত কোনো পরিকল্পনা নয় বলে আমরা মনে করি। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে $43 বিলিয়ন সামরিক সহায়তার প্রতিশ্রুতি ন্যাটোর। প্রতীক্ষিত F-16 পাচ্ছে কিয়েভ। সম্প্রতি প্রশ্ন ফাঁস কাণ্ডে আলোচনায় আসা পিএসসি প্রশ্ন ফাঁসের কথা অস্বীকার করলেও ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে সংস্থাটি। এমনকি সেই অপরাধের দায়ে বহিষ্কার করেছে সংস্থাটির 5 কর্মকর্তাকে। বাতিল করা হয়েছে রেলওয়ের নিয়োগ পরীক্ষাও। এমন দ্বিমুখ কর্মকাণ্ডে বেরিয়ে আসছে সাংবিধানিক প্রতিষ্ঠানটির ভেতরের অস্থিরতার চিত্র। বিশ্লেষকরা বলছেন, প্রতিষ্ঠানটির এমন কাজে অনাস্থা বাড়বে চাকরির প্রত্যাশীদের। আরো জানাচ্ছেন মাজহারুল ইসলাম। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হয়, গেল এক যুগে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার মিলিয়ে 30টিরও বেশি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসি থেকেই, যার সাথে জড়িত খোদ প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা কর্মচারী। এমন খবর প্রকাশের পরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরি প্রত্যাশীরা। এখন পিএসসির চেয়ারম্যান সাহেব যদি এইটা অস্বীকার করে, আসলে তার দায়িত্বশীলতার জায়গা থেকে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেহেতু তিনি পিএসসির চেয়ারম্যান, সেক্ষেত্রে তিনি এই ধরনের গাফিলতি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না এবং আমরা অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। এক যুগেরও বেশি এর জায়গাটায় নিয়োগ বাণিজ্য হয়ে আসতেছে এবং খোদ স্বয়ং তারাই সরাসরি সম্পৃক্ত থাকতেছে। তো সেখানে আসলে এটা প্রশ্ন থেকেই যায় এবং এই নিউজটা যেই শুনছে সেই চমকে উঠছে। এতদিন পর্যন্ত আমরা আমাদের জুনিয়রদেরকে বাবা মাদেরকে বলে আসছি যে না, আমাদের একটা ভরসার জায়গা আছে, কিন্তু দিন শেষে সেই জায়গাটা যখন এইরকম সর্ষের মধ্যেই ভূত পাওয়া যায়, তখন আসলে আর কিছু বলার থাকে না। যদিও পিএসসির চেয়ারম্যানের দাবি, প্রশ্ন ফাঁসের কোনো ঘটনাই ঘটেনি। যে 33টা প্রশ্ন পরীক্ষার কথা বলা হয়েছে গত 12 বছরের, তো 12 বছরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের অনেকেই কর্মরত এখানে ছিলেন। কোনো দিন ওই পরীক্ষাগুলোর সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময়ে কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। সুতরাং এটা প্রমাণিত যে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয়েছে। যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো। নিজেদের দায়মুক্তির কথা বললেও ঘটনা তদন্তে এক যুগ্ম সচিবকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি। এমনকি প্রশ্ন ফাঁসের অভিযোগে জড়িত 5 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে দুদকেও চিঠি দিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন, প্রশ্ন ফাঁস কাণ্ডে নিজেদের দায় অস্বীকার করতে পারে না সংস্থাটির চেয়ারম্যান, তাই দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বাতিল করা উচিত ফাঁসকৃত প্রশ্নের নিয়োগ পরীক্ষাও। তবে এটা সম্পূর্ণ অসম্ভব সেটা মনে করি না।
যদি যে প্রক্রিয়াটা শুরু হবে এখন এই অনুসন্ধান তদন্ত প্রক্রিয়া, সেটি যদি সুষ্ঠু এবং পর্যাপ্ত রোবাস্টলি করা যায়, তাহলে এই যে প্রশ্ন ফাঁসের ফলে তার সুবিধাভোগী হয়ে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং নিযুক্ত হয়েছেন তাদেরকেও চিহ্নিত করা সম্ভব। সেক্ষেত্রে তারা কিন্তু দায় এড়াতে পারবেন না, কারণ তারা এখানে জালিয়াতির একটা অংশীদার হয়েছেন। চাকরি প্রত্যাশীরা বলছেন, পিএসসির চেয়ারম্যান একদিকে প্রশ্ন ফাঁসের কথা অস্বীকার করছেন, অন্যদিকে অভিযুক্তদের বহিষ্কার করছেন। এতে করে প্রতিষ্ঠানটির প্রতি তাদের আস্থা আরও কমবে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 5 জনের বিষয়ে প্রশ্ন ফাঁসের ঘটনায় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছে পিএসসি। এমন তথ্য জানিয়ে পিএসসি চেয়ারম্যান বলছেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। অন্যদিকে দুদক আইনজীবী খুরশিদ আলম খান জানান, দুর্নীতি দমন কমিশন যে কোনো অভিযোগ যাচাই বাছাই করেই অনুসন্ধান করতে পারে। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে থাকছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর স্বীকারোক্তিতে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অনেকের নাম প্রকাশ করেছেন। গ্রেপ্তার 17 জনের মধ্যে স্বীকারোক্তি না দেয়া 11 আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে সিআইডি। তাদের সম্পর্কে খোঁজ নেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে পিএসসির 5 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছে। আবেদ আলীর দেয়া তথ্যে জানা যায়, সর্বশেষ 45তম বিসিএস এর প্রশ্ন ফাঁসেও জড়িত ছিলেন তিনি। স্বীকারোক্তিতে আরও জানিয়েছেন, বিসিএস এর প্রশ্নের পাশাপাশি পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ে নন ক্যাডার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে চক্রটি। এ অবস্থায় দুদক আইনজীবী জানান, যে কোনো অভিযোগ যাচাই বাছাই শেষে দুদক আইন 2004-এর আওতাভুক্ত হলে সেই বিষয়ের অনুসন্ধান করবে দুদক। ওনারা যদি সত্যিকারভাবে দিয়ে থাকে চিঠি, এবং চিঠির মধ্যে যদি তথ্যপাত্র থাকে এবং সেটা যদি তফসিলভুক্ত অপরাধের আওতায় পড়ে, অবশ্যই দুর্নীতি দমন কমিশন সেটা যাচাই বাছাই করে অনুসন্ধানের জন্য সেটা পাঠাবে। ওনার আইনের আওতায় যদি পড়ে, কমিশনের আইন 2004-এর আওতায় পড়ে, অবশ্যই উনি যাচাই বাছাই করবে। স্বীকারোক্তিতে আবেদ আলী বলেছেন, তার অন্যতম সহকারী পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। ভবিষ্যৎ প্রজন্মকে মেধাশূন্য করতেই আদালতকে ব্যবহার করে কোটা বহাল করেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশান কার্যালয়ে শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেন এসব কথা। ক্ষমতায় টিকে থাকতে বিশেষ গোষ্ঠীকে খুশি করা ছাড়া ক্ষমতাসীনরা অন্য কিছু ভাবছে না বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। ঢাকা কলেজের ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের গুমের 11 দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় বিএনপি নেতারা দাবি করেন, সিংহাসন টিকিয়ে রাখতে দেশে ভয়ের পরিবেশ তৈরি করতে আবার গুম খুনের ঘটনা ঘটাচ্ছে সরকার। গুমের যেটি কালচার তারা চালু করেছিল, সেটি মনে হচ্ছে তারা শুরু করেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রীয় অপকর্ম ঢাকতে একের পর এক ইস্যু তৈরি করে যাচ্ছে সরকার। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আদালতকে ব্যবহারের অভিযোগ করেন রিজভী। আপনি না করেছিলেন, পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না, আবার কি বলে যে আদালত থেকে হলো কেন? আমাদের কাছে তো মনে হয় যে প্রধানমন্ত্রী, আওয়ামী সরকার, প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক, অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে। এটাই তো আমরা দেখছি, সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে। এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কি করে? এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দল গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম ও গণফোরামের একাংশের সাথে বৈঠক করে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মেধাবী লোকজন যদি তাদের স্থান না পায় দেশ গঠনে, দেশ পরিচালনায়, দেশের উন্নয়নে, সেই দেশটা সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এখানে কে মদত দিচ্ছে, কে মদত দিচ্ছে না, এসব কথা বলে তো পার হওয়ার কোনো সুযোগ নাই। কথা হচ্ছে তাদের আন্দোলনে মেরিট আছে কিনা, তাদের আন্দোলন যুক্তিযুক্ত কিনা, তাদের আন্দোলন সাংবিধানিক কিনা, তাদের আন্দোলন গণতান্ত্রিক কিনা, এই প্রশ্নগুলো বিবেচনা না করে কে মদত দিচ্ছে এই সমস্ত কথা বলে
পার পাওয়ার কোনো সুযোগ নেই। এগুলো অনেক হয়েছে দেশে, দেশের মানুষ তাদের কথা কেউ বিশ্বাস করে না। ক্ষমতায় টিকে থাকতে যাদের খুশি করা দরকার তাদের ছাড়া আর কিছু নিয়েই সরকার ভাবছে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্ষমতায় যাওয়া এবং থাকার জন্য যেই সহযোগী শক্তিগুলো আছে তাদের বাইরে আমি মনে করি না কারো জন্য তাদের কোনো দায়িত্ব আছে বলে আমরাও মনে করি না, বাংলাদেশের মানুষও মনে করে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। এশিয়া কাপ সামনে রেখে বিকেএসপিতে নারী দলের অনুশীলন, ব্যাটিং বোলিং ফিল্ডিং এ নিজেদের ঝালিয়ে নিতে জ্যোতি মারুপাড়া। কক্সবাজারে আবারও পাহাড় ধসে মারা গেছেন দুজন। ভারী বর্ষণের কারণে বৃহস্পতিবার ভোরে এই ঘটনাটি ঘটে। এ নিয়ে এক মাসে অর্ধশতাধিক পাহাড় ধসের ঘটনায় মারা গেছে 16 জন। জনপ্রতিনিধিরা বলছেন যে বারবার সতর্ক করার পরও পাহাড় ছাড়ে না বসবাসকারীরা। সহকর্মী সৌরভ দেবের রিপোর্টে বিস্তারিত। কক্সবাজার শহরের শিকদারপাড়া সকালে পরিবারের সদস্যদের জন্য নাস্তা বানাচ্ছিলেন জমিলা বেগম, কিন্তু সে নাস্তা আর বানানো হয়নি খাওয়াও। তার আগেই পাহাড় ধসের মাটি চাপায় প্রাণ হারান জমিলা। আর শহরের পলাংকাটা এলাকায় মাটির দেয়াল চাপায় মৃত্যু হয় শিশু হাসানের। হঠাৎ মতে পার একটা বছর আমি দেয়ালের থেকে ধুয়ে দিচ্ছি, একটা সরাত থেকে দেওয়ানোর পর আমার ওয়াইফ ছিল ভিতরে পাকঘরে রান্না করছিল। ওই সময় ওনাকে ডাক দিয়েছি, দেখি পাটা ঘুরে চলে আসে, তখন আমরা হাঁটতে পারা নেই। জমিরা নের হয়ে চুক্তি চুক্তি ভাত দিয়ে তারা খাইবার লারিওয়া তো হয় মতো সদায় নেলে হয়ে দেখতে নি ভাত দিতে গিয়ে রাত্রের মধ্যে পাড়া আগে নেলি না ভাত মাইয়া পর প্রায় ঘন্টা 1.5 ঘন্টা মাটি কাটা হয়েছে। এরপরে তাকে মাটির নিচে থেকে কুড়ানো আনা হয়েছে। কক্সবাজারের পাহাড়ের পাদদেশে প্রায় 2.5 লাখ মানুষের বাস। ফায়ার সার্ভিস বলছে নিয়মিতই এসব মানুষকে সতর্ক করা হলেও নিরাপদ আশ্রয়ে যায়নি কেউ। অতিবৃষ্টি এবং ভারী বর্ষণের কারণে পাহাড় ধস হতে পারে। আপনারা যারা যদি বৃষ্টিও কমে যায় আপনারা পরে আসেন, এরপর আপনারা যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে এগুলো নিয়ে যান, আপনারা নিরাপদ স্থলে গ্রহণ করে। আমরা মানুষকে এভাবে করে যারা বসবাস করছে তাদেরকে বোঝানোর জন্য আমরা চেষ্টা করছি। পৌর কর্তৃপক্ষ দুষছে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। সচেতন করার পরও না যাওয়ায় বাড়ছে দুর্ঘটনা। নিরাপদ আশ্রয় কেন্দ্র আমরা যেই খোলা হয় সেখানে নিয়ে যাওয়ার জন্য চলে যাওয়ার জন্য আমরা তাদেরকে বলে থাকি। তো তদ্রূপ আমরা ভারী বর্ষণ হলে আমরা এই কাজটি করে থাকি, কিন্তু মানুষ কর্ণপাত করে না। মানুষ তারা নিজেদের বাসস্থান ছেড়ে কোথাও যাওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করে না। তারই প্রতিফলন ঘটেছে আজকের এই পাহাড় ধসে নিহত হওয়ার মধ্য দিয়ে। গেল 1 মাসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন স্থানে পাহাড় ধসে প্রাণ গেছে 16 জনের। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেনকে 4,300 কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো। ওয়াশিংটন ডিসিতে এ সম্মেলনে কিয়েভকে রক্ষায় সর্বাত্মক সহায়তার ঘোষণা দেন জোট নেতারা। শত্রুদের হুঁশিয়ার করে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন 1 ইঞ্চি ভূখণ্ড ছেড়ে দেবে না ন্যাটো। এদিকে চলতি গ্রীষ্মেই যুক্তরাষ্ট্রের তৈরি বহু প্রতীক্ষিত F-16 যুদ্ধ বিমান পাচ্ছেন জেলেনস্কি। বিস্তারিত লুৎফর কবিরের রিপোর্টে। ন্যাটো সম্মেলনের 75 বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যোগ দেন জোট নেতারা। এবারের সম্মেলনে গুরুত্ব পায় ন্যাটোর অখণ্ডতা ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। সামরিক রসদ সংকটের কারণে রাশিয়ার বিরুদ্ধে সেভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং প্রকৃত অর্থে অগ্রসর হতে পারছে না ইউক্রেন, যা মিত্রদের জন্য চরম অস্বস্তিদায়ক। এই পরিস্থিতিতে বুধবার সম্মেলন থেকে কিয়েভকে 4,300 কোটি মার্কিন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতারা, যা আগামী 1 বছরের মধ্যেই এই সহায়তা দেয়া হবে। ন্যাটো মহাসচিবের অভিযোগ, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র উৎপাদনে গোপনে সহায়তা দিয়ে যাচ্ছে চীন। চীন দীর্ঘদিন নানা সামরিক সরঞ্জাম রাশিয়ায় সরবরাহ করে আসছে, যা রাশিয়াকে ক্ষেপণাস্ত্র, বোমা ও যুদ্ধবিমান তৈরিতে সহায়তা করছে। এসব অস্ত্র দিয়ে ইউক্রেনীয় ভূখণ্ডে অন্যায়ভাবে আক্রমণ করছে মস্কো। এভাবে চলতে পারে না। এ অবস্থায় ঐক্যমতে পৌঁছেছে ন্যাটো মিত্ররা, যা চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। তবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ন্যাটোর উস্কানি এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে পাল্টা অভিযোগ বেইজিংয়ের। এমন উস্কানি বন্ধ করে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জোটের প্রতি আহ্বান জানায় দেশটি। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান হাতে পাচ্ছে ইউক্রেন। ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে অত্যাধুনিক এই যুদ্ধবিমানের প্রথম ব্যাচের
স্থানান্তর শুরু হয়েছে বলে জানা গেছে। সব ঠিক থাকলে চলতি গ্রীষ্মেই ইউক্রেনের আকাশে উড়বে F-16। এদিকে ন্যাটোর প্রতি ইঞ্চি ভূমি রক্ষায় ঐক্যমতে পৌঁছেছেন জোট নেতারা। বিশ্বকে বড় একটা বার্তা দিতে এবারের সম্মেলনে ভাষণ দেয়া প্রেসিডেন্ট বাইডেনের জন্য ছিল বড় ধরনের চ্যালেঞ্জ। ন্যাটো আগের চেয়েও একটি শক্তিশালী জোট। এই জোট টিকিয়ে রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ন্যাটোর প্রতি ইঞ্চি জায়গা রক্ষা করব। নিজেদের ভবিষ্যৎ রক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছি আমরা। শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। চলতি মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী এশিয়া কাপ সামনে রেখে বিকেএসপি মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও ঘাম ঝরায় মেয়েরা। শ্রীলঙ্কায় আগামী 19 জুলাই শুরু হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ সহ 8টি দল। অনুশীলন শেষে টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় জানান মারুফা, নাহিদা, রাবেয়ারা। আরও জানাচ্ছেন আহাদ চৌধুরী। অক্টোবরে দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে নামার আগে এশিয়া কাপ দিয়েই নিজেদের প্রস্তুতি নেওয়ার সুযোগ বাংলাদেশ নারী দলের সামনে। আগামী 19 জুলাই শ্রীলঙ্কার 8 দল নিয়ে শুরু হচ্ছে এবারের আসর। টুর্নামেন্ট সামনে রেখে বৃহস্পতিবার বিকেএসপি মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দল। বিকেএসপি মাঠে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিংয়ে ঘাম ঝরায় নিগার সুলতানার দল। মারুফা, রুমানা, নাহিদারা বেশ লম্বা সময় নিয়ে করেছেন বোলিং অনুশীলন। পাশাপাশি ব্যাটিং ফিল্ডিংয়েও ছিল বাড়তি মনোযোগ। আসরে গ্রুপ বিতে স্বাগতিক শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এশিয়া কাপের জন্য গেল জুনে শক্তিশালী দল ঘোষণা করে বাংলাদেশ। নেতৃত্বে আছেন নিগার সুলতানা জ্যোতি। দীর্ঘদিন পরে দলে ফিরেছেন 2 অভিজ্ঞ তারকা অলরাউন্ডার রুমানা আহমেদ এবং পেসার জাহানারা আলম। বৃহস্পতিবার অনুশীলন শেষে এশিয়া কাপ এবং বিশ্বকাপে নিজেদের লক্ষ্য তুলে ধরেন পেসার মারুফা আক্তার। টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে বেশ আশাবাদী তিনি। সবসময় লক্ষ্য একটাই যে ভালো কিছু করে টিমকে জিতায় মাঠ থেকে বাইর করে আনার। আমাদের এই প্রিপারেশনটা অনেক ভালো হয়েছে। আশা করা যে আমরা এবার ভালো কিছু করব। 2018 সালে শক্তিশালী ভারতকে হারিয়ে এশিয়া কাপ জেতে টাইগ্রেসরা। এরপর একাধিক আসরে খেললেও ভালো করতে পারেনি বাংলাদেশ। তাই ঘরের মাঠে বিশ্বকাপের আগে এশিয়া কাপ জিতে নিজেদের প্রস্তুতি সারতে মরিয়া নিগার, মারুফা, রুমানারা। 20 জুলাই ডাম্বুলায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। আহাদ চৌধুরী, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই পর্যায়ে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় দখলে নিল কোটা আন্দোলনকারীরা। কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, আহত 20। সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন করতে পারে। কোটা পূরণ না হলে নেওয়া যাবে মেধা থেকে হাইকোর্টের রায়ের মূল অংশ প্রকাশ। বিচারাধীন থাকায় কোটা নিয়ে নির্বাহী বিভাগের কিছুই করার নেই বলছে সরকার। জনভোগান্তি কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান। শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলার অভিযোগ ওবায়দুল কাদেরের। ভবিষ্যৎ প্রজন্মকে মেধাশূন্য করতে চায় সরকার, মন্তব্য আমির খসরুর। এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় 5 কর্মকর্তা কর্মচারীর সংশ্লিষ্টতা তদন্তে দুদককে পিএসসির চিঠি। 6 জনকে রিমান্ডে নিতে আদালতে পুলিশের আবেদন। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যায়। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।